বিগ ব্রেকিং, তারেক রহমানের অ্যাকশন শুরু। বাধ্যতামূলক অবসরে রাতের ভোটের ৩২ ডিসি। এক এক করে বের করা হচ্ছে সব আওয়ামী কুশীলবদের। চট্টগ্রামের আলোচিত কাউন্সিলর একরামুল হত্যায় সেনা হেফাজতে মূল হোতা ব্রিগেডিয়ার জেনারেল মিফতা। এদিকে আমলাদের হটিয়ে শীর্ষ পদের রাজনীতিকরা, দেশব্যাপী ব্যাপক সমালোচনা। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। দেশের গণতন্ত্রকে আওয়ামী লীগের পকেটে ভরার কারিগর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বিসিএস ২০তম ব্যাচের এসব কর্মকর্তা ২০২৪-এর গণ অভ্যুত্থানেও আওয়ামী লীগের হয়ে রেখেছিলেন জনবিরোধী ভূমিকা। অবসরে পাঠানো এসব কর্মকর্তা সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার এবং দীর্ঘদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসেবে যুক্ত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে সরকার বিবেচনা করায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা প্রয়োজনীয় অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তারা হলেন পটুয়াখালীর মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী, ভোলার মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, বরিশালের এসএম অজিয়র রহমান, ফেনীর ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ির মোহাম্মদ শহীদুল ইসলাম, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, পাবনার মোহাম্মদ জসিম উদ্দিন, সুনামগঞ্জের মোহাম্মদ আব্দুল আহাদ, কক্সবাজারের মোহাম্মদ কামাল হোসেন, রাঙামাটির AKM মামুনুর রশিদ, লক্ষ্মীপুরের অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন, ময়মনসিংহের মোহাম্মদ মিজানুর রহমান ও AZM নুরুল হক, শরীয়তপুরের কাজী আবু তাহের, নাটোরের মোহাম্মদ শাহরিয়ার, বান্দরবনের মোহাম্মদ দাউদুল ইসলাম, নেত্রকোনার মইনুল ইসলাম, কুষ্টিয়ার মোহাম্মদ আসলাম হোসেন, কুমিল্লার আবুল ফজল মীর, চাঁদপুরের মোহাম্মদ মাজেদুর রহমান খান, মানিকগঞ্জের SM ফেরদৌস, চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাস, নীলফামারীর নাজিয়া শিরিন, কুড়িগ্রামের মোসাম্মদ সুলতানা পারভিন, শেরপুরের আনারকলি মাহবুব, খুলনার মোহাম্মদ হেলাল হোসেন, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, কিশোরগঞ্জের মোহাম্মদ সারোয়ার মোর্শেদ চৌধুরী, হবিগঞ্জের মাহমুদুল কবির মুরাদ, মোহাম্মদ আলী আকবর ও রাজশাহীর SM আব্দুল কাদের। এদিকে কাউন্সিলর একরামুল হত্যায় সেনা হেফাজতে মূল হোতা ব্রিগেডিয়ার জেনারেল মিফতা। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারের নামে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া চার্জশিটভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতেই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামকে হত্যাকাণ্ডের সময় তিনি র্যাব ৭-এর অধিনায়ক হিসেবে ছিলেন এবং সেনাবাহিনীতে তখন তার পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল। গত রোববার একরামুল হককে ক্রসফায়ারের নামে মানবতা বিরোধী অপরাধে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়। আদালতে এই অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিদের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে তদন্ত কমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে আমলাদের হটিয়ে শীর্ষ পদের রাজনীতিকদের বসানো নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা হচ্ছে। সরকারি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের শীর্ষ পদে নতুন করে সরকার দলীয় রাজনৈতিক ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া শুরু হয়েছে। সম্প্রতি বোয়েসেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন,
আইডব্লিউটিসির চেয়ারম্যান সহ 12টি প্রতিষ্ঠানে 1 বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ছাড়া বাকি 11 পদই গ্রেড 2 মর্যাদার। বিগত সরকারের আমলে এসব পদে অবসরপ্রাপ্ত আমলাদের বসানো হলেও এবার সেই জায়গা নিচ্ছেন রাজনীতিকরা। এতে দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা নিয়মিত কর্মকর্তাদের মধ্যে নতুন করে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার জারি করা আদেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে মোহাম্মদ সালাউদ্দিন সরকার, বয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে মোহাম্মদ রাশিদুল হক, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে এটিএম আব্দুল বারী ড্যানি, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে মোহাম্মদ কামরুজ্জামান, বিএসইসির চেয়ারম্যান পদে আব্দুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ শামসুজ্জামান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনকুল ইসলাম, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে মোহাম্মদ জাকির হোসেন, বিসিকের চেয়ারম্যান পদে বেনজির আহমেদ এবং বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মামুন হাসানকে গ্রেড 2 পদমর্যাদায় 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সবাই ক্ষমতাসীন দল বিএনপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তবে বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে সাবেক সচিব জাকির হোসেন কামালকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও তিনি যোগ দেননি। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শামসুল আলম। তিনি একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী বলেন, সরকার প্রশাসনকে একটি প্রমিত কাঠামোতে দাঁড় করাতে চায়, প্রশাসন থেকে বিশৃঙ্খলা উচ্ছেদ করতে চায়। সব কিছু স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সরকার জনকল্যাণে কাজ করছে, সংকীর্ণভাবে বিচার করলে হবে না। প্রমাণসহ কেউ আর্থিক অনিয়মের কোনো অভিযোগও তুলতে পারবে না বলে তিনি চ্যালেঞ্জ করেন। জানতে চাইলেন সাবেক সচিব একেএম আব্দুল আওয়াল মজুমদার বলেন, দীর্ঘদিন যেসব পদে আমলারা বসত ওইসব পদে রাজনৈতিক ব্যক্তিদের বসানো সরকারের সঠিক উদ্যোগ এবং এটাকে সরকার নিরাপদ মনে করেছে। এসব নিয়োগের জন্য আমলারাই দায়ী, কারণ আমলারা একে অপরের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উত্থাপন করে। তারা একজন আরেকজনকে দলীয় তকমা লাগায়, একে অপরের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন। সুতরাং সরকার ভেবে দেখেছে যেহেতু দল নিরপেক্ষ আমলা পাওয়া যায় না, সেহেতু রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের বসানো সবচেয়ে নিরাপদ এবং সরকার তাই করেছে। তবে সাবেক অতিরিক্ত সচিব ও প্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, সচিব হোক বা মহাপরিচালক হোক, সব পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিরুৎসাহিত করা জরুরি। সার্ভিসের বাইরের লোক কখনোই ওইসব প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে পারবে না। সরকারের উচিত দল নিরপেক্ষ ব্যক্তিদের খুঁজে বের করে ওইসব পদে বসানো। তিনি আরও বলেন, দল নিরপেক্ষ কর্মকর্তারা কখনোই সরকারের পা চাটবে না। এমন লোক নিয়োগ করতে পারলে প্রশাসনের চেহারা রাতারাতি পাল্টে যাবে বলে মন্তব্য করেন তিনি। দলীয় লোক নিয়োগের ফলে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি সতর্ক করেন। প্রশাসনের একাধিক ব্যাচের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ দপ্তর, সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের শীর্ষ পদে নিয়মিত পদোন্নতির পরিবর্তে চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা বাড়ছে। ফলে দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা কর্মকর্তাদের একটি বড় অংশ নিজেদের বঞ্চিত মনে করছেন। তাদের ভাষ্য, প্রশাসনের ক্যারিয়ার কাঠামোয় যে ধারাবাহিকতা থাকার কথা তা ক্রমেই দুর্বল হচ্ছে। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসন, সচিবালয় ও বিভিন্ন অধিদপ্তরে দায়িত্ব পালন করেও তারা উচ্চ পদে পদোন্নতি সুযোগ বঞ্চিত হচ্ছেন। অনেক কর্মকর্তার অতীতের রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে। ক্ষোভ প্রকাশ করে একজন অতিরিক্ত সচিব বলেন, একটি ক্যাডারের কর্মকর্তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো মেধা, অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি। যখন গুরুত্বপূর্ণ পদগুলো নিয়মিত পদোন্নতির পরিবর্তে চুক্তিভিত্তিক পূরণ করা হয়, তখন স্বাভাবিকভাবেই কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়। অপর এক কর্মকর্তা বলেন, যারা 25 থেকে 30 বছর চাকরি করছেন, অবসরের আগে একটি গুরুত্বপূর্ণ দপ্তরের নেতৃত্ব দেওয়ার সুযোগের অপেক্ষায় থাকেন, সেই সুযোগ যদি বারবার চুক্তিভিত্তিক নিয়োগে হাতছাড়া হয়, তাহলে পুরো ক্যারিয়ার পরিকল্পনাই প্রশ্নের মুখে পড়ে।
প্রশাসনের দক্ষতা শুধু একজন ব্যক্তির যোগ্যতার উপর নির্ভর করে না, এটি একটি সুসংগঠিত ক্যারিয়ার কাঠামোর উপর নির্ভরশীল। সেই কাঠামো দুর্বল হলে দীর্ঘমেয়াদে প্রশাসনের পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের বক্তব্য উঠে এসেছে বিএনপির এই দলীয়করণ নিয়ে। বিএনপির দলীয়করণ এবং সরকারি নির্দিষ্ট জায়গাগুলোতে দলীয় লোক বসানো নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। বলছেন দলীয়করণ আরও বেশি হবে। দলীয় লোক যখন একটা নির্দিষ্ট জায়গায় বসে যাবে তখন সে চেষ্টা করবে তার সব কাজ দলীয় লোক দিয়ে করানো, এবং দলীয় লোক দিয়ে কাজ করালে যে কি হয় বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই জানে। যেই সরকারি ক্ষমতা এসেছে দলীয় লোকের মাধ্যমে কাজ করালে সেই কাজে ঘুষ, লেনদেন, দুর্নীতি সবকিছুই অহরহ ঘটতে থাকে এবং তারা তাদের নিচের নেতাদের সুযোগ দিতে সব ধরনের অপরাধ কর্ম করে থাকে। এই কারণে বিএনপির ব্যাপক সমালোচনা হচ্ছে দলীয়করণ করা নিয়ে। দলীয় লোকদের সরাসরি এত বড় বড় উচ্চ পর্যায়ে বসানো আসলেই কি সঠিক হচ্ছে কিনা? প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।